আমরা আগে ভগ্নাংশের বেশ কিছু হিসাবপত্র শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো সেই হিসাবপত্র যেগুলো আমরা শিখেছিলাম সেগুলো মূলত ছিল যে ভগ্নাংশটা কাকে বলে, ভগ্নাংশকে কি করে লিখতে হয়, কোনটা বড় কোনটা ছোট কি করে বার করতে হয়, এবং ভগ্নাংশের যোগ আর বিয়োগ। তো এগুলো আমরা প্রাথমিকভাবে শিখেছিলাম, কিন্তু যেরকম পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ছাড়াও গুণ ভাগ এগুলো খুব গুরুত্বপূর্ণ হিসাব, ভগ্নাংশের জন্যও তাই। তাহলে চলো আজকে আমরা ভগ্নাংশের গুণ আর ভাগ এই দুটোকে শেখার চেষ্টা করি। ধরা যাক আমরা ভগ্নাংশের এই গুণ ভাগের যে অঙ্ক, এই গুণ ভাগের অঙ্ক করার জন্য কিছু ছবি দিয়ে শিখি। তো ছবি দিয়ে শিখতে গেলে আমাদের প্রথমে আমরা একটু আবার মনে করে নিই ভগ্নাংশ জিনিসটা কি ছিল। কোনো একটা জিনিসকে কতগুলো সমান ভাগে ভাগ করা, সেই এক একটা সমান ভাগ তার এক একটা ভগ্ন অংশ। এইখানে দেখো একটা গোল আঁকা আছে, এই গোলটাকে সমান 4 ভাগে ভাগ করা আছে। তো এই সমান 4 ভাগের 1 ভাগ সবুজ রং করে দেখানো আছে। তাহলে এখানে আছে 4 ভাগের 1 ভাগ, আবার পরেরটাতে 4 ভাগের 1 ভাগ, আবার তার পরেরটাতে 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমি যদি এই 4 ভাগটার 1 ভাগ এইটাকে নিই, দেখো আমি এই তিনটে ছবিকে একসাথে যদি একই জায়গায় সমাপতিত করি, কোলাজ একটা করে দিই, তাহলে কিরকম হয় দেখো। আমি এই রংটা দিয়ে ভরাট করব যাতে তোমরা এটাকে ভালো করে বুঝতে পারবে। ধরো আমি নিলাম এই সবুজ রং। তাহলে আমি প্রথমে এই যে আমার সবুজ অংশটা আছে, এই সবুজ অংশটাকে আমি ভরাট করছি। আমি এটাকে ভরাট করে দিলাম। আমি চেষ্টা করছি একটু ভালো করে ভরাট করার, ভরাট করতে গেলে আবার বেরিয়ে আসে। যাই হোক, ধরো এটা আমি ভরাট করি। এবারে একটু পরিষ্কার করে ভরাট করি, এটা বেরিয়ে এলো, এটাকে অন্তত মুছে দিই। চলো, ধরো আমি এই অংশটাকে ভরাট করলাম। এবারে ভরাট যখন আমার করা হয়ে গেল, তারপরে আর একটু ভালো করে ভরাট করার চেষ্টা করি। এটা ভরাট করা যেই হয়ে গেল, এবারে আমি কি করব দেখো। এবারে আমি এই ভরাট করাটা এই জায়গাটায়, অর্থাৎ 2 নম্বর ছবিতে যে জায়গাটা ছিল সেই জায়গাটা ভরাট, এইটা আমি ভরাট করছি। তাহলে এটা আমি ভরাট করলাম। একটু পরিষ্কার করে করি দাঁড়াও। ভরাটটাকে আমি হাতে এঁকে যদি করি দেখবে আরো একটু পরিষ্কার। দাঁড়াও 1 মিনিট, আমি এই ভরাটটাকে হাতে এঁকে করার চেষ্টা, তাহলে দেখবে যে একটু পরিষ্কার হয়তো হবে। আমি এর আগে কম্পিউটারের মাউস দিয়ে করছিলাম, অতটা ভালো হচ্ছিল না, এটা মোটামুটি ভালোই ভরাট হলো। এবারে আমি তাহলে এইটা নিয়েছি, এইটা নিয়েছি। 3 নম্বর দেখো, এই যে তলারটা ছিল এটাকে আমি ভরাট করছি। তাহলে আমি যখন ভরাট করে দিলাম, আমার এই মোট যে একটা বৃত্ত বা একটা গোল, তার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এই তিনটে কিন্তু যোগ হলো না। এইটা যোগ এইটা যোগ এইটা। তাহলে আমরা ভগ্নাংশের যোগ তো আগে শিখেছি। আমাদের এই তিনটে মিলে দাঁড়ালো 3 বার 4 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে আমরা যখন যোগ করি, দেখো আমরা তিনটে জিনিস যদি যোগ করি, ধর এটা এরকম ভগ্নাংশ নয়, যদি পূর্ণ সংখ্যা হতো 3 যোগ 2 যোগ 5, তাহলে তো আমরা এই সবকটা মিলে যা হয় সেটাই লিখতাম।
এখানে ওই সবকটা মিলে যা হয় আমরা সেটাই লিখি। তাহলে আমরা আগে দেখেছি যে এরকম হলে আমরা এইটার লব গুলো যদি যোগ করি, কেননা আমার মোট হয়ে গেল 4/3 সেটা হচ্ছে 1 যোগ 1 যোগ 1, এই লব গুলোকে যোগ করে। এটা আমরা আগে যে যোগ ভগ্নাংশে শিখেছিলাম সেটাকে আরেকবার একটুখানি ঝালিয়ে নিলাম, এই আর কি। কিন্তু আমার উদ্দেশ্য যে এই যোগটা অঙ্কটা আবার করা তা নয়, আমার উদ্দেশ্য যে তোমাদের মনে করিয়ে দেওয়া যে গুণটা কি বলতো। গুণ হচ্ছে বারবার যোগ করাই হচ্ছে গুণ। যেমন ধরো আমি যদি বলি, ধরো আমি বললাম যে আমি একটা বার করতে চাই 4 গুণ 2, 4 গুণ 2। এটাকে আমি এভাবে ভাবতে পারি যে 4কে আমি দুবার যোগ করব, তার মানে আমি এটাকে এভাবে বলতে পারি 4 যোগ 4। আমি যদি বলি 4 গুণ 3, তার মানে হচ্ছে 4কে 3 বার যোগ করা। তাহলে আমি যে গুণ চিহ্নটা দিলাম, গুণ চিহ্নর পরে যেটা লিখলাম আসলে আমি ততবার যোগ করছি। তাহলে গুণ হচ্ছে বারবার যোগ করা। একইভাবে আমি যখন 4/1 4/1 4/1 এটাকে 3 বার যোগ করছি, তার মানে দাঁড়াচ্ছে যে এই 4/1 একে 3 দিয়ে গুণ করা, যেহেতু 3 বার যোগ করছি। আর আমি তো আমার এই ছবিটা থেকে উত্তরটা পেয়েছি যে সেটা হচ্ছে 4/3। এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, ভরাট করা ছবিটা। অর্থাৎ আমি গুণের নিয়মটা কিন্তু শিখে গেলাম। দেখো, খুব সোজা নিয়ম। যেরকম যোগেরও নিয়ম ছিল, গুণের নিয়মটা ওই রকম। যে আমার যদি একটা ভগ্নাংশ থাকে, তাকে যদি আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে লবটা যেটা সেটা দিয়ে গুণ করলাম, হরটা যা ছিল তাই থাকলো। তুমি দেখো এটা লক্ষ্য করে, 3 গুণ 4/1, এটাকে আমি আসলে করলাম 3 গুণ 1, লবের সাথে এটাকে গুণ করলাম, হরটা যা ছিল তাই থেকে গেল। অর্থাৎ আমরা বুঝলাম যে যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করি, তাহলে সেটা লবের উপরে সেই গুণটা চলে এলো, কিন্তু হরটা যা ছিল তাই রয়ে গেল। তো 2 নম্বর যে ছবিটা আছে, চলো এই 2 নম্বর ছবিটাকে আমরা ছবি দেখে সংখ্যা লিখি। তো প্রথমে আছে, দেখো প্রথম যে ছবিটা, এটা আছে 1 2 3 4 5, এই 5 ভাগ তার 2 ভাগ, অর্থাৎ 5/2 ভাগ। 2 নম্বর যেটা আছে 1 2 3 4 5, এটাও 5টা সমান ভাগের 2 ভাগ। দেখো এই ছবিগুলো দেখে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমি যখন বলছি 5টা সমান ভাগের 2টো ভাগ, তখন সেটা যে মানে একই জায়গায় থাকবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গা থেকেই আমি এই টুকরোটা কেটে নিতে পারতাম। 3 নম্বরটাও দেখো, 3 নম্বরটাও। তাহলে আমি 3 নম্বরটাও লিখলাম, ওটাও 5/2 ভাগ। তার মানে আমি এটাকে এভাবে বলতে পারি যে আমার এই 5/2 ভাগ এটা 3 বার এসছে। তার মানে হলো আমি কি করলাম দেখো, আমি এটাকে এটা বাক্সের মধ্যে লেখা তো ওই জন্য অতটা পরিষ্কার নয়। আমি আসলে করলাম 5/2 ভাগ, একে 3 দিয়ে গুণ করলাম। আমরা একটু আগে নিয়ম দেখেছি, যদি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ হয় তাহলে লবটা গুণ হয়ে যাবে। এবার দেখো এটা হয়ে গেল একটা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, তার কারণ এটা 1-এর থেকে বেশি। এটাকে আমরা আগেই দেখেছি, এটা 1 পূর্ণ 1-এর 5, এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এই পুরো 1 আমি যদি একটা রং দিয়ে ভরাট করি, দেখো এইটা দিয়ে যদি আমি ভরাট করি, তাহলে এইটা পুরোটা আর 5/1, এই হলো মোট। 3 নম্বরটা দেখো, আমরা এই যে একটা পূর্ণ গোল বা বৃত্ত আর একটা অর্ধগোল, এই দুটোকে যদি আমরা যোগ করি, দেখো মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা জানি কিভাবে লিখতে হবে। এটা পুরোটা 1, আর তারপরে হচ্ছে দাঁড়াও আমি একটু অন্য রং দিয়ে লিখি, এই রংটা ভালো করে হয়তো তোমরা পড়তে পারছো না, একটা কালো রং দিয়ে লিখি। ধরো এটা হচ্ছে 1 পুরোটা, আর এটা হচ্ছে অর্ধেক। তাহলে
1/1/2, 1/1/2 দেখো এটাকে আমরা হিসাব করি এইভাবে, এই 2 কে 1 দিয়ে গুণ করলাম, তার সাথে এটা যোগ করে দিই। তাহলে আমি এটাকে একটু একটা ছকে বাঁধা মতো লিখি, যাতে তোমরা সেই লেখাটা দেখে আবার মনে করে নিতে পারো যে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে গুণের মতো করে কিভাবে লিখছি। এখানে গুণ প্রসঙ্গে আমি এটাকে আবার নিয়ে এলাম। এটাকে আমরা যেটা করছি দেখো, আমরা এই দুটোকে গুণ করছি আর তার সাথে এটাকে যোগ করছি, করে সেটাকে আমরা লবে লিখছি। 2 1 2, 1 যোগ 3, তাহলে 3 ভাগ। ঠিক আছে, এটাও একটা গুণ হয়ে গেল কিন্তু সেই অর্থে। এবারে আবার 4 নম্বরটা দেখো, ভরাট করা। এটা এই পুরো জিনিসটা প্রথম যে জিনিসটা আছে এটা আমরা একটু আগে দেখেছি, এটা হচ্ছে 1/1/2। আবার এই জিনিসটাও 1/1/2, তাই তো? তাহলে এইটা যদি দুটোকে আমি যোগ করি, তাহলে দেখো 1 আর 1/2 আর অর্ধেক মিলে আরো 1 অর্থাৎ 3 মানে আমি যদি রং দিয়ে ভরাট করতাম, তাহলে দেখো এটা এই তিনটেই পুরো ভরাট হয়ে যেত, পূর্ণ 3। তো এইটা তো আমি ছবি দেখে করছি। এবার বলো আমি এটাকে অঙ্কের মতো করে কি করে করব? না, আমি এইটাকে কি লিখছি দেখো, আমি এটাকে লিখছি 1/1/2 যোগ 1/1/2। আবার দুবার যোগ করেছি মানে আমার 2 দিয়ে গুণ করা। আমি যোগ আর গুণ যেভাবে তোমাদেরকে আগে বললাম, যে গুণ হচ্ছে বারবার যোগ করা, সেটাকে ছোট করে করার জন্য। তাহলে দুবার এটাকে যোগ করেছি বলে একে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণ 1/1/2 হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে এবারে আমি আমার নিয়ম অনুযায়ী কি করলাম, এই দুটোকে গুণ করলাম, লবে গুণ হলো, পূর্ণ সংখ্যা দিয়ে এটা হলো 6/2, 6/2 হয়ে গেল 3। তাহলে এই যে একদম ছোট ছোট যে গুণ, এই ছোট ছোট গুণগুলোকে আমরা কিভাবে করব এবং সেটা আসলে ব্যাপারটা কি, এটাকে আমরা ছবি এঁকে দেখলাম। এবারে চলো আমরা এইগুলো দিয়ে কিছু ছোট ছোট কথার অঙ্ক করি। প্রথম অঙ্কটা দেখো, শ্রাবণীর কাছে 100 টাকা আছে। ঠিক আছে, শ্রাবণীর কাছে 100 টাকা আছে। সে তার মোট টাকার অর্ধেক অংশ বইয়ের দোকানে আর মোট টাকার 1/4 মুদির দোকানে দিল। ঠিক আছে, আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আমরা যদি ধরে নিই তার কাছে 1 টাকা ছিল, তাহলে তার অর্ধেক অংশ দিল বইয়ের দোকানে আর 1/4 দিল মুদির দোকানে, তাই তো? কিন্তু আমার কাছে 1 টাকা নেই, আমার কাছে আছে 100 টাকা। তাহলে 1 টাকা যদি থাকতো, তাহলে অর্ধেক টাকা মানে 50 পয়সা দিত বইয়ের দোকানে আর 1/4 মানে 25 পয়সা দিত মুদির দোকানে, যদি 1 টাকা থাকে। কিন্তু আমার কাছে আছে 100 টাকা। তাহলে আমাকে যেটা বার করতে হবে, যে বইয়ের দোকানে কত দিল, 100 টাকা গুণ তার অর্ধেক, এটা হচ্ছে বইয়ের দোকান, 100 টাকার অর্ধেক। এখানেও দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লবটাকে গুণ করে নেবো। 100 গুণ 1 হলো 100 টাকা, আর তাকে আমি 2 দিয়ে ভাগ করলাম। 100কে 2 দিয়ে ভাগ করে হয়ে গেল 50 টাকা। এটা হলো বইয়ের দোকান। আর মুদির দোকান হচ্ছে মুদির কত, 100 টাকা যেটা, তার 4/1। 100 টাকার 4/1 কত বলো? এটাও 100 গুণ 1 আমি করলাম, 100 টাকা ভাগ 4। 100 টাকাকে 4 দিয়ে ভাগ করলে হলো 25 টাকা। তাহলে দেখো আমার হিসাবটা এরকম, শ্রাবণীর কাছে 100 টাকা আছে,
তার থেকে বইয়ের দোকানে 50 টাকার বই কিনলো, মুদির দোকানে 25 টাকার জিনিস কিনলো। তাহলে বইয়ের দোকানে আর মুদির দোকান মিলে 50 যোগ 25 75 টাকা খরচ করলো। আর 100-র মধ্যে 75 টাকা খরচ করার জন্য তার আর বাকি 100 বিয়োগ 75 অর্থাৎ 25 টাকা পড়ে রইল। এই যে অঙ্কটা আমরা করলাম, দেখো অঙ্ক করার সময় এইসব ভগ্নাংশ সব দেখলে মনে হয় যে আরে আমরা রোজকার দিনে কি এসব দিয়ে কিছু করি? কিন্তু তুমি দেখো, আমার কাছে যে টাকা আছে সেই টাকার কতটা অংশ দিয়ে কি কিনবো এটাকে একটা মাথায় প্ল্যান করে নিয়ে দোকানে গিয়ে খরচ করলাম, করার পরে কত রইলো, এই পুরো ব্যাপারটা যে হিসাবটা, এটা আমরা রোজকার দিনে করেই থাকি যে আমার কাছে কিছু টাকা, সেই টাকা নিয়ে আমি 2-4টে দোকানে গিয়ে এটা কিনবো ওটা কিনবো, এবং আমি মোটামুটি ঠিক করে নিলাম যে এতটা অংশ আমি দেব বই কেনার জন্য, এতটা অংশ দেব জামা কাপড় কেনার জন্য, এতটা অংশ দেব আমি মুদির দোকানে মশলা এসব কেনার জন্য। এগুলো আমি আগে থেকে কিন্তু একটা মোটামুটি ভেবে নিলাম, নয়তো আমি যদি রাস্তায় গিয়ে আমার মনে হয় আচ্ছা এখানে দেখি এটা কিনবো, ওখানে দেখি ওটা কিনবো, আমি দেখবো যে আমি যা কিনতে চেয়েছিলাম আমার টাকা দিয়ে সেটা ঠিক মতো আমি কিনে উঠতে পারলাম। তাহলে আমার একটা যে প্ল্যান করে নেওয়া যে আমি কি কিনবো, কত টাকা দেব, সেইটা কিন্তু এই যে ভগ্নাংশ তার বিভিন্ন হিসাব করে আমরা খুব চট করে করে নিতে পারছি। অর্থাৎ রোজকার দিনে আমরা কিছু করি না করি, দেখো আমাদের তো টাকা পয়সার হিসাব করতেই হয়, দোকান থেকে জিনিস কিনতে হয়, সেই জন্য এই ধরনের যে রোজকার দিনের যে হিসাব, সেই হিসাবটাকে ভালো করে শিখতে গেলেও কিন্তু এই অঙ্কগুলো আমাদেরকে, এই ছোট ছোট এগুলো এমন কিছু কঠিন নয়, এই অঙ্কগুলোকে আমাদের একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, আজ স্কুলে ছবি আঁকার ক্লাস। এবারে এই ছবি আঁকার ক্লাসে সমীর কতটা সময় নিল? 1 ঘন্টার 5 ভাগের 2 ভাগ অংশ সমীর নিল। ভালো কথা, 1 ঘন্টার 5 ভাগের 2 ভাগ নিল। মিতা 1 ঘন্টার 5 ভাগের 12 ভাগ নিল, আর আজিজ নিল 1 ঘন্টার অর্ধেক সময়, আর সাব্বা নিল 1 ঘন্টার 12 ভাগের 7 ভাগ। এবারে এরকম আমাকে বলে দেওয়া হলো, তাহলে আমাকে যেটা বার করতে হবে কে কত মিনিট সময় নিল বলো তো। দেখো একটা বাস্তব অঙ্ক, এখানে সময়ের ঘন্টা মিনিটও আছে, আবার ভগ্নাংশও আছে, সব মিলেমিশে আছে। তো যে কোনো একটা অঙ্ক আমরা আস্তে আস্তে, দেখো আমরা যখন ক্লাসের প্রথম দিকের অঙ্কগুলো করা শুরু করেছিলাম আমাদের একই ধরনের হিসাব করতে হতো, আস্তে আস্তে আমরা ক্লাসের মাঝামাঝির দিকে এগোচ্ছি। এখানে দেখবে যে অঙ্কগুলো যে আমরা করছি সেটা তার মধ্যে তোমার একক থাকতে পারে, তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ মিলেমিশে নানা রকম ভাবে থাকতে পারে, এবং আমাদের অঙ্কটাকে বুঝে নিয়ে ভাবে করতে হবে। কোনো একটা অধ্যায় মানে খালি ওই জিনিসটাই লাগবে আর অন্যগুলো লাগবে না, এটা নয়। তার কারণ হচ্ছে বাস্তবে আমাদের যা করতে হয় সেখানে কিন্তু বইয়ের অধ্যায়ের সাথে মিলিয়ে কিছু নয়, বাস্তবে যেটা হিসাবটা সেটা আমাদেরকে তার জন্য যা লাগে সেটাই করতে। এইখানে দেখো আমরা তাহলে হিসাবটা করা শুরু করি। আমরা প্রথমেই আমাদের মিনিটে হিসাব করতে হবে বলে আমরা যেটা জানি সেটাকে আমরা আগে লিখে নিই, ঘন্টা আর মিনিটের মধ্যে যে সম্পর্কটা, কি সম্পর্ক এটা তোমরা সবাই জানো, 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে সমীর কত নিল? দেখো সমীর নিল 1 ঘন্টা 2 ভাগ 5 ভাগের 2 ভাগ, তাহলে 60 মিনিটের 5 ভাগের 2 ভাগ মিনিট। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখেছি যে এটা মানে হচ্ছে লবটাকে গুণ করে দাও, 120 ভাগ 5 অর্থাৎ 24 মিনিট। এবার দেখো আমরা তো এতক্ষণ অব্দি এই হিসাবটা আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছিলাম যে লবকে গুণ করলেই হয়। এবারে এই হিসাবটা কি করে ছোট করে করে দেখো, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হরে যেটা লেখা আছে আর লবে যেটা লেখা আছে তোমার সবসময় মনে রাখতে হবে যে লবের যে কোনো জিনিসকে হরের যে কোনো জিনিস দিয়ে তুমি ভাগ করতে পারো। তো আমি যদি
60কে 5 দিয়ে ভাগ করি, সেটা করতে পারি, করে তাকে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে 60কে 5 দিয়ে গুণ ভাগ করলে হয় 12, তাহলে দেখো 12 গুণ 2 হয়ে গেল 24। তাহলে এই কাটাকাটি করে মানে আগে থেকে একটু ছোট করে নিয়ে হিসাবটা করলে অনেক সময় সুবিধা হয়। ধরো বড় বড় হিসাব আছে, সেখানে এই কাটাকাটি করে সেগুলোকে ছোট করে নিয়ে তারপরে হিসাবটা করা যায়। আমরা আস্তে আস্তে ওই ধরনের হিসাবেই অভ্যস্ত হয়ে যাব। এবারে বাকিরা কত সময় নিল আমরা দেখি। মিতা কত সময় নিল? মিতা সময় নিল 1 ঘন্টার 5 ভাগের 12 ভাগ, অর্থাৎ 60 গুণ এই 12 ভাগের 5, 60 গুণ এই যে 1 ঘন্টার এইটা, তাহলে এত মিনিট। এবারে দেখো আমরা ওই যেটা একটু আগে শিখলাম ওই কাটাকাটি পদ্ধতি, দেখো 60কে 12 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল 5, 5 গুণ 5 25 মিনিট। এটা যদি আমরা লবকে গুণ করতাম তারপরে ভাগ করতাম তাও করতে পারতাম। দেখো 5 গুণ 60 300, তাকে 12 দিয়ে আবার ভাগ করতে হতো, কিন্তু কাটাকাটি করার জন্য হিসাবটা আগে থেকেই ছোট হয়ে গেল। এইটাই কাটাকাটি করে করার সুবিধা। এবার আজিজ কত সময় নিল দেখো, 1 ঘন্টার অর্ধেক অংশ, এটা আমরা লিখি 60 গুণ অর্ধেক, এটা সবচেয়ে সোজা। তাহলে এটা কাটাকাটি করলে হলো 30 মিনিট। আর সাব্বা এ সময় নিলে 1 ঘন্টার 12 ভাগের 7 ভাগ। তাহলে আমরা এটাকে লিখি সাব্বা এ কত সময় নিল, 60 মিনিট এর 12 ভাগের 7। তাহলে এটা আবার কাটলাম 5, 5 গুণ 60 দিল 35। তাহলে দেখো আমি যেটা প্রথমে ভগ্নাংশে যেটা আমরা বার করেছিলাম, এবারে আমরা আসলে কে কত মিনিট নিয়েছে আমরা বুঝতে পারলাম। সমীর নিয়েছে 24 মিনিট, ছবিটা আঁকতে মিতা নিয়েছে 25 মিনিট, আজিজ নিয়েছে 30 মিনিট, আর সাব্বা নিয়েছে 35 মিনিট। তাহলে কে বেশি কম কত আমরা বুঝতে পারলাম। এবারে চলো 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা করার আগে আমরা একটুখানি এটাকে মুছে টুছে পরিষ্কার করে দিই। দাও তোমরা এটাকে লিখে নিয়েছো নিশ্চয়ই। তাহলে আমি 2 নম্বর অঙ্কটা অবধি যা লিখেছি সেটাকে মুছে দিই, যাতে যে জায়গাটা আছে তাতে আমরা 3 নম্বর অঙ্কটা করি। আচ্ছা, তলার লেখাটা একটু রেখে দিচ্ছি, যদি তোমরা এখন অবধি না লিখে উঠতে পারো ওটা থাক। 3 নম্বর অঙ্কটা চলো আমরা এবারে করি। স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 6 ভাগের 5 ভাগ অংশ আর জাভেদ তার 45 টাকার 9 ভাগের 5 ভাগ অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে? তাহলে রেহানার কাছে ছিল 30 টাকা আর জাভেদের কাছে ছিল 45 টাকা। এবারে রেহানা দেখলো যে আমি যদি বনভোজনের সব টাকাই দিয়ে দিই, তাহলে আমি আর অন্য যেগুলো কিনতে চাই কিছুই তো পারবো না। তো ঠিক আছে, কিন্তু বনভোজনের টাকাটা আবার দিতে হবে, কেননা ওখানে খুব সুন্দর খাবার খাওয়াবে, ওটা আমি খাবো। তো সেজন্য রেহানা দিল ও 6 ভাগের 5 ভাগ টাকা। তাহলে রেহানা কত দিল? না, রেহানা দিল 30 টাকার 6 ভাগের 5 ভাগ, তাই তো, 30 এর 6 ভাগের 5। এবার আমরা সেই কাটাকাটি পদ্ধতিটা করি। দেখো 30কে 6 দিয়ে ভাগ করলাম 5, 5 6 30। এবার এই 5 আর এই 5 গুণ করলাম 25 টাকা। তাহলে রেহানা ধরো ওর কাছে ছিল 30 টাকা, ও 25 টাকা দিল এই বনভোজন বা পিকনিকের জন্য, আর 5 টাকা দিয়ে হয়তো একটা টিকটিকি লজেন্স কিনে খেলো। জাভেদ কি করলো? জাভেদের 45 টাকা আছে। ও দেখলো যে বাবা এত টাকা দিয়ে বনভোজনে সব দিয়ে দেবো, আমারও কিছু হয়তো জিনিস টিনিস কিনতে লাগবে। তো জাভেদ ওই জন্য এর 9 ভাগের 5 ভাগ দিল। এখানেও তাহলে জাভেদ কত টাকা দিল আমরা কি করে বার করব? দেখো 25 টাকা।
আশ্চর্যের বিষয় দেখো, ঠিক আশ্চর্য নয়, এই ভগ্নাংশগুলো দেখে মনে হচ্ছিল কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু শেষ অবধি দুজনেই 25 টাকা দিল। তার কারণ কি বলতো? বাস্তব কারণ হচ্ছে ওটাই তো বনভোজনে যাওয়ার চাঁদা। পিকনিকে যাওয়ার সময় চাঁদা যেটা নেয়, কাউকে কি আর কম দিলে ছেড়ে দেবে? সবাইকেই সমান দিতে হবে। কিন্তু ভগ্নাংশটা দেখে মনে হচ্ছে যে রেহানার বেশি, সত্যিই বেশি। তার কারণ হচ্ছে রেহানার কাছে তো টাকাটা ছিলই কম, যেহেতু ওর কাছে ছিল 30 টাকা, তার অনেক বেশি অংশ হলে ওটা 25 টাকা হয়। আর জাভেদের কাছে ছিল 45 টাকা, তার 25 টাকা অতটা অংশ নেই। তো এই যে আমরা ছোট ছোট হিসাবগুলো করলাম, চলো এবারে আমরা আরো কয়েকটা একটু দেখি। মোহিনী গল্পের বই পড়তে খুব ভালোবাসে। সে 1 ঘন্টায় একটা গল্পের বইয়ের 3 ভাগের 1 ভাগ পড়ে ফেলে। এবারে দেখো, মানে 1 ঘন্টায় ও বইটার 3 ভাগের 1 ভাগ পড়লো, তো ভালো পড়েছে। কিন্তু মোহিনীর মা ভীষণ কড়া। মোহিনীর মা বলল যে না না, 1 ঘন্টা আমি তো তোকে পড়তে দেবো না। মোহিনীর মা বলল আমি কম গল্পের বই পড়তে দেবো। আবার মোহিনী বলল না না, এই গল্পের বইটা এত আকর্ষণীয়, আমি এটা পড়বই পড়বো। তো দুজনে মিলে শেষ অবধি একটা মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ালো যে 1 ঘন্টা মোহিনী পড়বে না, মোহিনী পড়বে 1 ঘন্টার 6 ভাগের 5 ভাগ সময়। তাহলে পুরোই 3 ভাগের 1 ভাগও কিন্তু পড়তে পারবে না, ও তার থেকে কম অংশ পড়বে। তাহলে কত অংশ পড়বে? তাহলে এটাকে আমরা কি করে বার করব? দেখো, এই হিসাবটা আমরা শিখি এবার। তাহলে 1 ঘন্টা যদি পড়তো, তাহলে কত অংশ পড়তো? 3 ভাগের 1 ভাগ অংশ পড়তো, ঠিক। কিন্তু 6 ভাগের 5 ভাগ পড়লে কতটা পড়বে? না, এর থেকে কম। এর থেকে কতটা কম আমি তোমাদেরকে একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে হিসাবটা কিরকম। আমি যদি বলি যে 1 ঘন্টা পড়লে অর্ধেক বই পড়ে, ধরো এটা বই, একটা বই 1 ঘন্টা যদি পড়ে তার অর্ধেক বই পড়ে, তাহলে আমি যদি আধ ঘন্টা পড়ি, অর্থাৎ তার অর্ধেক সময় পড়ি, তাহলে 1 ঘন্টা পড়লে আমি এতটা পড়তে পেরেছি। আর তার অর্ধেক সময় পেলে তারও অর্ধেক পড়বো, তাই তো? তাহলে আমি যদি 1 ঘন্টা সময় পেয়ে অর্ধেক বই পড়ি, তাহলে আধ ঘন্টা সময় পেয়ে কত পড়বো? না, এই অর্ধেকের আবার অর্ধেক। তার কারণ আমার নিয়মটা কি? না, আমাকে বলে দেওয়া আছে যে আমি যদি পুরো একটা 1 ঘন্টা হতো, তাহলে আমি কিছুটা পারতাম। এবারে আমার ওই পুরোটা যদি না হয়, তার কিছুটা অংশ হয়, তাহলে ওই অংশটার আবার কমে গিয়ে তার থেকে একটু ছোট অংশ হয়ে যাবে। তাহলে আমাকে যদি বলা হয় যে 1 ঘন্টা পড়লে 3 ভাগের 1 ভাগ বই পড়তো, আমি 2 ভাগের 1 ভাগটা অন্য উদাহরণ দিলাম, ওটা এই অঙ্কটা নয়, ওটা সহজ সংখ্যা বলে বোঝানোর জন্য। এবার আমরা অঙ্কটাতে ফিরে আসি। 1 ঘন্টা পড়লে 3 ভাগের 1 ভাগ পড়তো, তাহলে 6 ভাগের 5 ভাগ পড়লে কত হতো? আমরা আগেরটাতে দেখলাম যে যত অংশ তত দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে সেটা আমরা এখানে করি। তাহলে 5 ভাগের 6 ভাগ ইন্টু বা 6 ভাগের 5 ভাগ ঘন্টা, এটা গুণ এত। তাহলে এটা কত হলো দেখো। এইবারে আমরা দেখছি যে আমরা ভগ্নাংশের যে গুণটা শিখেছিলাম, তার থেকে আরেকটু অন্য রকমের গুণ আমাকে করতে হচ্ছে। আমরা আগের পাতা অবধি যে অঙ্কগুলো করছিলাম, সেখানে একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি। এখানে কিন্তু আমরা একটা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ করি। তো সেটা উত্তরটা কি হলো দেখো। আগে আমরা যেটা উদাহরণ করেছিলাম যে অর্ধেকের অর্ধেক, আমরা ছবি দেখে দেখে কি করেছিলাম দেখো, এইটা হচ্ছে অর্ধেক, তার আবার অর্ধেক হচ্ছে এতটা।
তার মানে 4/1 তাহলে এই যে 4/1 আমরা কি করে পেয়ে যাব চট করে বলো তো? আমরা ভগ্নাংশের এই যে গুণ করছি, আমরা লবগুলোকে গুণ করব আর হরগুলোকে গুণ করব, এটাই হচ্ছে আমাকে 4/1 তাহলে আমরা খুব সহজ একটা নিয়ম শিখে গেলাম। দুটো ভগ্নাংশকে গুণ করতে গেলে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যাই হোক, নিয়মটা একই, যে আমরা ভগ্নাংশের লবগুলোকে আলাদা করে গুণ করবো আর হরগুলোকে আলাদা করে, আর যদি সম্ভব হয় তো কাটাকাটি করবো তার আগে। কাটাকাটিটা হচ্ছে ভাগ, যেটা সেটাকেই ছোট পদ্ধতিতে হচ্ছে কাটাকাটি। তাহলে এখানে দেখো, এখানে আমার হলো 5 গুণ 1 ভাগ 6 গুণ 3, তাই তো? লবগুলোকে গুণ করলাম, হরগুলোকে, তাহলে 5/8। তারপরের অঙ্কটা দেখি চলো। রফিকুল চাচা তার জমির 5/3 অংশের 7/4 অংশে বাড়ি করেছে। আমরা একটা ছবি আঁকি, জানো তো? ছবিটা আঁকলে এই অঙ্কটার গল্পটা বোঝা যাবে। এইটা হচ্ছে রফিকুল চাচার জমি, এই পুরোটা জমি। তো চাচা কি করছেন? চাচা এই জমিটাকে দুভাবে ব্যবহার করছে। কি কি ভাব? না, জমির একটা অংশতে উনি বাড়ি করছেন আর বাকি অংশতে চাষ করছেন। তাহলে কতটা অংশে বাড়ি করছেন দেখো? 7/4 তাহলে এতটা অংশে বাড়ি করছে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আসলে কতটা অংশ বাড়ি করছেন পুরো জমির? পুরো জমির কতটা অংশে বাড়ি করছেন সেটা আমার এই দুটোকে গুণ করলেই পাওয়া যাবে। তার কারণ কি, আমরা আগের উদাহরণ, এই ছোট উদাহরণটা মনে রাখলেই সব মনে রাখতে পারবে। দেখো, অর্ধেকের অর্ধেক হচ্ছে 4/1 পুরোটা। তার মানে কোনো একটা অংশ হচ্ছে দুটো ভগ্নাংশের গুণ। তাহলে 5/3 এর 7/4 হচ্ছে এই দুটোর গুণ। তাহলে এটা কত হলো দেখো? কাটাকাটি তো কিছু হবে না। তাহলে 3 গুণ 4 আর 5 গুণ 7, তাহলে 3×4 = 12 আর 5×7 = 35। তাহলে চাচা 35/12 অংশে বাড়ি করছেন, বাকিটাতে চাষ করছে। তাহলে মোট জমি হচ্ছে 1 অংশ। সবসময় মোট ভগ্নাংশের অঙ্কে মোট হচ্ছে 1 অংশ। তাহলে উনি বাড়ির অংশ হচ্ছে 35/12 তাহলে চাষের অংশ কত? এটা হচ্ছে পুরোটা 1, তার মধ্যে থেকে আমি এটা বাদ দিলাম। এটা আর আমি নতুন করে বলছি না, আমরা ভগ্নাংশের বিয়োগ তো শিখেছি। আমি 35 গুণ 1 এটা করলাম, করে এটা হলো 35 বিয়োগ 12 ভাগ 35। ভুল করে 12 লিখে ফেলেছি, এক্ষুনি মুছে দিচ্ছি। তেইশ ভাগ 35। দাঁড়ান পরিষ্কার করে লিখি, জায়গাটা প্রায় এখানে নেই তো এটাকে আমরা বুঝতে পারছি। 35 অন্য একটা জায়গায় লিখি, চলো। 35 বিয়োগ 12 ভাগ 35, এটা হলো 23 ভাগ 35। এবারে চলো আবার আরো কিছু অঙ্ক করি। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসছে। এবারে আয়েশা বন্ধুরা এসছে বলে ওদেরকে কিছু খাওয়াবে, তো মার কাছ থেকে কিছু টাকা নিয়ে দোকানে গেল। দোকানে গিয়ে ও 6টা আপেল নিয়ে এলো। তো এই 6টা আপেল ও বন্ধুদেরকে ভাগ করে দিল। আমার কতগুলো বন্ধু আছে জানি না, কিন্তু প্রত্যেকে 1/2 অর্থাৎ 1.5খানা করে আপেল খেলো, এটা বলে দেওয়া হলো। আর এসব খাওয়ার পরে কোনো আপেল পড়ে থাকলো। তাহলে কজন বন্ধু আপেল খেলো? এবার দেখো, এটা ভগ্নাংশের অঙ্ক বলে হয়তো তুমি একটুখানি হয়তো থমকে গেলে, কিন্তু এটা ভগ্নাংশ না হয় যদি পূর্ণ সংখ্যা হতো। আমি যদি বলতাম 6টা আপেল আছে
আর প্রত্যেকে দুটো করে আপেল খেলো, তাহলে কজন খেলো? খুব সোজা, 6টা আপেল যদি প্রত্যেকে দুটো করে খায়, একজন দুটো, আরেকজন দুটো, আরেকজন দুটো, অর্থাৎ 3জন খেত, সেটা হচ্ছে 6/2। মানে 6টা আপেলকে দুটো সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে 6/2। এবারে এখানে 6টা আপেল আছে আর প্রত্যেকে 1.5 খানা করে খেলো, তাহলে অঙ্কটা কিন্তু আমার একই ভাগের অঙ্ক, কিন্তু ভগ্নাংশের ভাগ। তাহলে আমার প্রত্যেকে কতটা আপেল খেলো? না 6/1/2। এবারে আমি এটাকে করলাম কি, 1/1/2টাকে আমি মিশ্র ভগ্নাংশ 3/2। এবারে আসলে জিনিসটা কি হচ্ছে এটাকে বোঝানোর জন্য আমি আপেল না একে আমি এইভাবে করি, যে ধরো একটা গোল, তাহলে প্রথম বন্ধু এ খেলো এটা পুরোটা আর অর্ধেক, দ্বিতীয় বন্ধু ও খেলো 1.5 খানা, অর্থাৎ এটার অর্ধেক আর আরেকটার পুরোটা। ঠিক আছে, তাহলে দেখো আহ যদি 3টে আপেল থাকতো তাহলে 2জন বন্ধু খেতে পেত এরকম ভাবে। তাহলে 6টা আপেল যদি থাকে তাহলে ওই 4জন বন্ধু খেতে পাওয়ার কথা, তাই তো? তো সেটাকে আমি কি করে এই অঙ্কটা থেকে আনবো? এবারে একটা জিনিস তোমাদেরকে শেখাই। ধরো আমি বললাম 1/2। তাহলে আমরা কি লিখলাম? 1 উপরে নিচে 2, লব 1 হর 2। আমি যদি বলি 2/1, এটা কত? এটা হলো 2। আমি কতগুলো ছোট দিয়ে শুরু করছি। এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এবার আমি যদি বলি 2/অর্ধেক, এটার মানে কি বলতো? আমার কাছে দুটো জিনিস আছে এরকম, একে আমি অর্ধেক করে দেবো, এরকম কজনকে দিতে পারি? তাহলে এক একজন পাচ্ছে অর্ধেক, দেখো তাহলে এরকম 4 ভাগ হয়ে গেল। তাহলে আমি আসলে কি করলাম বলতো? এই ভাগটাকে করার জন্য আমি উল্টে দিয়ে গুণ করলাম, এমন ভাবে আমার হিসাব হলো। তারপর এটা হচ্ছে 4 এলো। তাহলে আমি করলাম কি, এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি ডিগবাজি খাইয়ে দিলাম। ভাগ করা মানে একটা ভগ্নাংশকে যেটাকে দিয়ে আমি ভাগ করব সেটাকে আমি ডিগবাজি খাইয়ে উল্টে দিলাম। তাহলে 2কে আমি অর্ধেক দিয়ে ভাগ করা মানে 2কে আমি 2 দিয়ে গুণ করলাম। এবং কেন এটা হলো দেখো, আমি এই ছবিটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার দুটো জিনিস আছে, আমি এক একজনকে অর্ধেকটা দেবো এরকম করে, তাহলে আমি 4জনকে দিতে পারি। তাহলে ভাগের অঙ্ক হিসেবে এটা 4ই হলো। আর 2 আর অর্ধেক, এর থেকে 4 আনতে গেলে 2কে 2 দিয়ে গুণ করতে হয়। তার মানে আমাকে ডিগবাজি খাইয়ে দিতে হয়। যেটা দিয়ে ভাগ করছি সেটার হরটাকে আমি লবে নিয়ে গেলাম আর লবটাকে হরে নিয়ে গেলাম। তো একই নিয়ম আমি এখানে খাটাবো। এখানে আমি একে ডিগবাজি খাইয়ে গুণ করব, ডিগবাজি ভাগ যেটা ছিল তাকে ডিগবাজি খাইয়ে আমি গুণ করে দেবো। তাহলে একে আমি ডিগবাজি খাইয়ে 2টাকে ওপরে নিয়ে গেলাম আর 3টাকে তলায় নিয়ে গেলাম। তাহলে ভাগ অঙ্ককে আমি গুণ অঙ্কে পরিণত করি। এটা কেন এরকম হয় বলতো? ধরো আমরা যদি পূর্ণ সংখ্যার গুণ ভাগ দেখি, আমরা ধরো আমি আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো এটা অন্য উদাহরণ, ধরো আমি তোমাকে বললাম 18/3, এটা হচ্ছে 6, তাই তো? তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি ভগ্নাংশের মতো করে, এইটা। তো আমার হিসাবটা তাহলে কি হলো দেখো, এটাকে আমি তো এইভাবেও বলতে পারতাম 18 গুণ 3/1 তাহলে এই যে আমি ভাগ করলাম,
এই ভাগটাকে আসলে আমি গুণই করলাম। কিসের গুণ? না ভগ্নাংশের গুণ। আমি 18কে পূর্ণ সংখ্যা 3 দিয়ে ভাগ করলাম, তার মানে হচ্ছে আমি 18কে ভগ্নাংশ 1-এর 3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করলাম তাকে ডিগবাজি খাইয়ে সেটা দিয়ে গুণ করলাম। তাহলে এই ছোট্ট উদাহরণটা থেকে আমরা বুঝতে পারছি যে ভাগ করা মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হলো তাকে ডিগবাজি খাইয়ে সেটা দিয়ে গুণ করা। তাহলে এটা আমি করে নিলাম। এবার আমি কাটাকাটি করি, দেখো এটা কাটাকাটি করা যায় বলে, তাহলে এটা হলো 4। তাহলে যে ওই 4 জন বন্ধু আপেলটা খেতে পারবে সেটাকে আমরা প্রথমে যুক্তি বুদ্ধি দিয়ে তারপরে হিসাবটাকে কি করে করতে হয় এটা আমরা দেখলাম। তো এই যে প্রথম অঙ্কটার জন্য আমি একটু সময় দিলাম এই কারণে যে এটা তো ভগ্নাংশের ভাগ আমরা প্রথম আলোচনা করছি, সেই জন্য ব্যাপারটা কি তোমরা বোঝো। কি করে অন্ধের মতো হিসাব করবে এটা কিন্তু বড় কথা নয়, হিসাব তো করতেই পারবে, কিন্তু হিসাবটা কেন ভাবে করব সেইটাকে একটু বুঝে নেওয়ার জন্য আমি একটু আলোচনা করলাম। কিন্তু আমরা যেই বুঝে গেলাম হিসাবটা কিভাবে করবো, পরের অঙ্কগুলো কিন্তু আমরা একদম ফটাফট তাড়াতাড়ি। তাহলে চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্ক বলছে কি, আমার কাছে 9টা ডিম সেদ্ধ আছে, 9টি সিদ্ধ ডিম আছে, ঠিক আছে, আর প্রত্যেকে 1/2 করে ডিম খাচ্ছে, মানে একটা ডিম যোগ অর্ধেক ডিম। তাহলে আমার মোট ডিম হচ্ছে 9টা, আর এক একজন খাচ্ছে কত? এটা হচ্ছে 1/2, অর্থাৎ 3/2টা। তাহলে কতজন আছে? আমরা এরকম যদি ধরো আমার কাছে 9টা ডিম আছে, এক একজন 3টে করে ডিম খেলে আমরা বলতে পারতাম 3 জন খাবে। তখন আমরা কি করতাম? 9কে 3 দিয়ে ভাগ করতাম। তাহলে এখানেও একই জিনিস। তাহলে কতজন, এটাকে আমরা কি করব? আমরা 9কে এই 3/2 দিয়ে ভাগ করব। আমরা একটু আগেই শিখেছি যে ভাগটাকে ডিগবাজি খাইয়ে গুণে পরিণত করে দেওয়া হয়, সেটাই আমরা করে দিলাম। করে আমরা কাটাকাটি করে নিয়ে দেখো 3 গুণ 2 হলো 6। তাহলে আমার 6 জন এই সব ডিমগুলোকে খেতে পারে। এবারে চলো 3 নম্বর অঙ্কটা করি। এই পাতার যে 3 নম্বর অঙ্কটা, 5টা বিস্কুটের প্যাকেট আছে, আর প্রত্যেকে প্যাকেটের 4/1 করে বিস্কুট খায়। তাহলে এরকম কতজন মিলে এই সমস্ত বিস্কুট শেষ করে দিতে পারে? তাহলে আমার দেখো প্যাকেট কটা আছে? 4টি, আর এক একজন খাচ্ছে কত? 1/4 অংশ। তাহলে মোট কতজন? সেই একই আমি ভাগ করে নিলাম, 4/4 এবারে আমাদের ওই নিয়মটা যে ভাগকে ডিগবাজি খাইয়ে উল্টে আমরা গুণ করব। তাহলে এটা হয়ে গেল 4 গুণ 4, এই 4/1টাকে উল্টে দিয়ে আমি গুণ করলাম 16। তাহলে আমার 16 জন মিলে এই পুরো বিস্কুটের প্যাকেটটা শেষ করে দিতে পারে। এই পাতার যে শেষ অঙ্কটা আছে এটা আমরা আজকে করি, করে আমরা আজকে এখানেই থামবো। আমরা তো আজকে প্রথম এই ভগ্নাংশের গুণ ভাগ এগুলো আলোচনা করলাম, তোমাদেরকেও একটু বোঝার জন্য সময় দিতে হবে, সেই জন্য যে আমরা পরপর প্রচুর অঙ্ক আজকে করব তা নয়, এই পাতার শেষ অঙ্কটা করি, করে তারপরে আমরা আবার পরের দিন দেখব। তো এই শেষ অঙ্কটা কি দেখো, আজ সকালে সার্জিনা খাতুনের বাবা বাড়ি ফিরলেন। এই সার্জিনা খাতুন তার দাদার সঙ্গে বাবাকে নিয়ে আসার জন্য সকালবেলা স্টেশনে যাবে। মানে তুমি গল্পটা এরকম ভাবার চেষ্টা করো, বাবা বাইরে কোথাও কাজে গেছেন, বাবা সেখান থেকে ট্রেনে করে ফিরবে। তো সার্জিনা সারজানা সারজানা সার্জিনা সার্জিনা তার দাদার সঙ্গে বাবাকে আনতে গেল। তো দাদার সঙ্গে বাবাকে আনার জন্য স্টেশনে গেল। তো স্টেশনে
থেকে বাড়ির যে মোট দূরত্ব হচ্ছে 14.3 কিলোমিটার, অনেকটা কিলোমিটার, 14 কিলোমিটার কিন্তু কম নয়। তো এতটা তো হেঁটে যাওয়া সম্ভব না। আবার ওদের কাছে অত টাকাও নেই যে অতটা একেবারে ওরা একটা অটো নিয়ে যাবে। তো ওরা কি করলো, এর কিছুটা হেঁটে, কিছুটা বাসে, আর বাকিটা অটোতে গেল। তাহলে ওরা কি করলো দেখো, অঙ্কে দেওয়া আছে ওরা 8/1 অংশ হাঁটলো। কম নয় কিন্তু, মানে প্রায় তোমার 2 কিলোমিটারের থেকে নয়, একটু কমই হলো, হাঁটলো। এবারে বাসেও গেল কিছুটা, বাসে খুব ভিড় ছিল কিন্তু পয়সাটা বাঁচানোর জন্য অনেকটাই বাসে গেল। এবারে এটা যাওয়ার পরে বাস বলল যে না, ও পুরো স্টেশন অবধি যাবে না। তো এরা দুজন বাস থেকে নামতে বাধ্য হলো। ওরা কিছুটা তো প্রথমে হেঁটেছিল, তারপরে ভিড় বাসে উঠে অনেকটা স্টেশনের কাছাকাছি গেল, কিন্তু এত ওরা ক্লান্ত হয়ে পড়েছে আর বাবারও আসার সময় এসে গেছে যে আর ওরা হাঁটতে পারবে না। তখন ওরা অটো কাকুকে ধরলো, একটা অটো ওখানে দাঁড়িয়ে ছিল, বললো আমাদেরকে এবারে স্টেশনে নিয়ে চলো। তো এবারে আমাকে এই অঙ্কটাতে বার করতে হবে যে ওরা আসলে কতটা দূরত্ব অটোতে গেল। তো এবার আমরা হিসাব করি, দেখো ভগ্নাংশের যে অংশগুলো দেওয়া থাকে সবকটা অংশ যোগ করলে কিন্তু হয় 1। যেমন আমি যদি বলি যে আমি অর্ধেকটা খাবার খেলাম আর ভাই অর্ধেকটা খাবার খেলো, করে খাবারটা শেষ হয়ে গেল, অর্ধেক অর্ধেক যোগ করে 1 হয়ে গেল। তাহলে ভগ্নাংশর মোটটাকে খরচ করে নিলে হয়ে গেল 1। তাহলে আমার মোট যে দূরত্ব সেটা হচ্ছে 1 অংশ, সম্পূর্ণ যে দূরত্ব। তাহলে সেই 1 অংশের মধ্যে হাঁটাটা কত অংশ? হাঁটা হচ্ছে 8/1 অংশ। ঠিক। বাস কতটা অংশ? বাস গেল 16/11 অংশ। তাহলে হাঁটা আর বাস মিলে কত অংশ? এটাকে আমরা হিসাব করি, কেন বাকিটা হবে অটো। তাহলে 8/1 আর 16/11। দেখো এইটা সেই ভগ্নাংশের যোগ আমরা আগে শিখেছিলাম, আমরা এখন করব। আমরা যখন ভগ্নাংশের যোগ শিখেছিলাম, আমরা এটা শিখেছিলাম যে হরগুলোকে আগে একই জায়গায় নিয়ে আসতে হবে। সেটার জন্য হরে যা আছে সেগুলো লসাগু করে আমরা হরগুলোকে একই জায়গায় নিয়ে আসব, নিয়ে এসে তারপরে যখন সবকটা সংখ্যার হর 1 হয়ে যাবে খালি লবগুলোকে যোগ করে দেবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এখানে তাহলে তাই করব আমরা। 8 আর 16 এদের লসাগু হচ্ছে 16। এটাকে আর লসাগুর অঙ্ক করার দরকার নেই। দেখো অনেক লসাগুর অঙ্ক আছে, সেগুলো মুখে মুখেই করা যায়। তুমি যদি লসাগু মানেটা মনে রাখো, 8 আর 16 এর লসাগুর মানে কি, তার মানে এদের দুজনের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। 16 প্রথম গুণিতক হচ্ছে 16, 16 একে 16, আর 8কে 2 দিয়ে গুণ করলেই হয়ে যায় 16। তাহলে এদের দুজনের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 16। তো সেটা আমরা লিখলাম তলায়। তো 8কে যদি আমি করে দিই 16 2 দিয়ে গুণ করে, তাহলে 1কেও আমি 2 দিয়ে গুণ করলাম, ও হয়ে গেল 2। আর এইটা ছিল 16, এর ওপরটা রয়ে গেল 11, যা ছিল তাই। তাহলে এবার আমি লবগুলোকে যোগ করলাম, হলো 16/13। ঠিক আছে। তাহলে 16/13, এটাকে একটু জায়গা নিয়ে পরিষ্কার করে লিখি। দাঁড়াও, এটাকে আমরা লিখলাম 16/13। ঠিক আছে। তাহলে অটোতে কতটা গেল আমরা এবার একটু পরিষ্কার করে আগের অঙ্কটার জায়গাটা মুছে দিয়ে করি। অটোতে কতটা গেল বলো দেখি। অটোতে গেল মোট দূরত্ব যদি 1 অংশ হতো, তাহলে হাঁটা আর বাস মিলে এত, তাহলে অটো হচ্ছে বাকিটা। তাহলে অটোতে গেল হচ্ছে মোট 1 অংশ, তার থেকে হাঁটা আর বাস মিলে যতটা ততটা বাদ দিলে, তাই তো। তাহলে 16 বিয়োগ 13/16। ঠিক আছে। তাহলে 3 ভাগ, মানে 16/3 এটা অটোতে গেল। অল্পই কিছুটা, কিন্তু অটোতে তো খুব বেশি ওরা যেতে পারবে না। তার কারণ হচ্ছে যে অটোর ভাড়াটা তো খুব বেশি।
তো এবারে তাহলে কতটা দূরত্ব অটোতে গেল, তাহলে মোট এক অংশ যদি আমি মোট অংশ ধরি, তাহলে মোট এক অংশ এটা আসলে কত দূরত্ব বলতো? এটা হচ্ছে 14.2 কিলোমিটার। এটাকে আমি মিশ্র ভগ্নাংশ এভাবে লিখলাম, 3 গুণ 14 42 যোগ 2 44 ভাগ 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি এক অংশ হয় তাহলে 16 ভাগের 3 ভাগ অংশ কত হবে? এক অংশ যদি 44 ভাগ 3 হয় তাহলে 16 ভাগের 3 ভাগ, এই উল্টোটা আমি লিখে ফেলেছি, দাঁড়াও। 16 ভাগের 3 ভাগ কত হবে? এত কিলোমিটার, তাই তো? তো এবারে আমরা কাটাকাটি করব, এই কাটাকাটি করে দিলাম। একে দেখো 16কে আমি 2 দিয়ে ভাগ করলে হলো 8, 44কে 2 দিয়ে ভাগ করলে হলো 22। আবার দেখো 2 দিয়ে কাটা যায়, 8কে 2 দিয়ে কাটলে হলো 4, আর 22কে 2 দিয়ে কাটলে হলো 11। এবার আমরা একদম আর এমন ভাবে এসছি 11 আর 4 হচ্ছে পারস্পরিক মৌলিক, এদেরকে আর কাটা যায় না। তাহলে এটা হলো 11 ভাগ 4 কিলোমিটার। একে তাহলে আমরা কিভাবে বোঝাতে পারি? 11 ভাগ 4 আমরা যদি ভাগটা করি, 4 দুগুণে 8 আর 3 এ 11, তাহলে 2.4 ভাগে 3 ভাগ কিলোমিটার। তাহলে 2.4 ভাগে 3 ভাগ কিলোমিটার কিন্তু অটোতে গেল। তোমরা এই কে এরা কতটা দূরত্ব এরা কিসে গেল, হেঁটে, বাসে আর অটোতে? আমি অটোটা বার করে দিলাম, হেঁটে কতটা দূরত্ব গেল আর বাসে কতটা দূরত্ব গেল তোমরা এই একই রকম ভাবে বার করতে পারবে। দেখো মোট হচ্ছে 44 ভাগ 3, তাহলে হেঁটে হচ্ছে 44 ভাগ 3 গুণ 1 ভাগ 8, আর বাসে হচ্ছে 44 ভাগ 3 গুণ 11 ভাগ 16। তাহলে হেঁটে কতটা কিলোমিটার, বাসে কতটা কিলোমিটার, অটোতে কতটা কিলোমিটার তোমরা বার করতে পারবে। তিনটাকে যোগ করে দেখো তো মোট বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা, আবার তোমরা পেয়ে যাও। তাহলে আমরা এই ভগ্নাংশর যে হিসাবগুলো শিখেছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে শেষের আজকের অঙ্কটা করলাম, এটার মধ্যে কিন্তু আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু মিলেমিশে একটা ভগ্নাংশের অঙ্ক করলাম। আজকে তাহলে এখানেই থাক, পরের দিন আবার আমরা ভগ্নাংশের আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব।